একটা ঢিলে কতটা পাখি মারা যায় এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে। মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই, এবং এটা আবার সরকারও জানে না। ফকির মিসকিন ও বস্তির ছেলেমেয়েরা এখন বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ বলেছেন। আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটি করেছেন বা কাকে ইঙ্গিত করে করেছেন, আমি ঠিক জানি না। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ঘটনাটা ঘটবার পরপর একদম স্পটে দাঁড়িয়ে জামাত ইন্ডিকেট করলো এটা বিএনপির ঢাকা ৮-এর যিনি প্রার্থী মির্জা আব্বাস সাহেবের ঘটনা তিনি করেছেন। এবং আপনি খেয়াল করে দেখুন, প্রায় ১.৫ দিন ২ দিন ধরে কিন্তু মির্জা আব্বাসকে ঘিরেই আমরা আলোচনাটা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে, ৮-এ তো হাদির বাইরে জামাতের প্রার্থী আছে না? আমরা তো শুনতে পাচ্ছি সাদিক কায়েমকে প্রার্থী করা হবে ৮ থেকে। তো তাহলে তারা কেন ধরে নিল, কেন তারা বলল যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন? মানে একটা ঢিলে কতটা পাখি মারা যায় এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে। জামাতের চেয়ে ভালো এটা কেউ জানে না। আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল, আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই। তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত ঘরানার। এবং এই যে ৫ই অগস্টের পর নতুন নতুন মুখ, নতুন নতুন হাঁক ডাক, নতুন নতুন চেহারা, নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না? শুনছি তো। এই মানুষগুলো এতদিন মিশে ছিল বিভিন্ন দলে, এখন তারা বেরোচ্ছে। আমার প্রশ্ন হলো, হাদি তো গণতন্ত্র মঞ্চের প্রার্থী, তার সঙ্গে যেমন বিএনপি প্রার্থীর কন্টেস্ট হবে নির্বাচনে, তার সঙ্গে তো জামাত প্রার্থীরও কন্টেস্ট হবে নির্বাচনে। সো আপনি যদি শুরুতেই বিএনপির দিকে নজরটা ঘুরিয়ে দিতে পারেন, তাহলে কি করবেন? আপনি খুনিকে একটা খুব চমৎকার রিজনেবল টাইম দিতে পারবেন, যেই সময় খুনি পালায় যেতে পারবে। এবং ঠিক তাই হয়েছে এই ঘটনায়। মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই, এবং এটা আবার সরকারও জানে না। এটা জানে হলো আরেকজন সাংবাদিক। Isn't that very interesting? আমার তো মনে হয় এখানে জনাব মির্জা আব্বাসের নামটা ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে, যাতে ঘটনাটা কিছুক্ষণের জন্য অন্যদিকে নজর সরানো যায়, মিডিয়ার নজর। কারণ জানে এটা পরে পাল্টাপাল্টি হবে, এবং পাল্টাপাল্টি হয়েছে। হওয়ার পরে নজরটা অনেকখানি অন্যদিকে ছিল। এই ফাঁকে খুব আরামে খুনি পালিয়ে যেতে পেরেছে। সুতরাং আমাদের বুঝবার তো আসলে বাকি থাকে না, এটা থেকে গেইনার কারা হতে পারে, এটা থেকে লাভবান কারা হতে পারে। আর আমি একটা কথা বুঝি না, যে একদম মুখে মাস্ক টাস্ক দিয়ে ঢেকে যার কোনো রকম কোনো পরিচয় নাই, তিনি যখন একটি বাড়িতে ঢুকে মা মেয়ে দুজনকে হত্যা করেন এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি ইনকম্পিটেন্ট বলতে পারবেন না। দে আর ভেরি কম্পিটেন্ট। তার মানে তারা কোনো জায়গায় তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে, কোনো জায়গায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে না। আমরা দেখতে পাচ্ছি হাদির ঘটনায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করছে না এবং করতে পারছে না। কেন পারছে না? কারা জড়িত, কাদেরকে আড়াল করতে? এইরকম ঘটনা তো সাগররুনির সময় আমরা দেখেছি। ২৪ ঘন্টার যে আসামিকে ধরার কথা ৪৮ ঘন্টা, সেটা ৪৮ মাস তো বাদ, এর চেয়ে অনেক বেশি সময় পার হয়ে গেছে, এখনো ধরা পড়েনি। সো হাদিরটাও আমাকে সেই রকম একটা ফিলিং দিচ্ছে। জামাতকে আমি রিলেটিভলি মনে করি যে ক্যালকুলেটিভ, সর্বসহা টাইপের হয়ে গেছে, ওগুলো হজম করে দিতে জানে। শিবির বক্তৃতা করে, আমাদেরকে ওরা রাজাকার বলে। আমরা রাজাকার হবো করতে, আমাদের জন্মই হয়নি তখন। তুমি হয়তো সরাসরি রাজাকার নও, কিন্তু তুমি যাদের পেছনে আছো তারা তো রাজাকার ছিল। বিতর্ক নিয়ে যদি বলি, যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য বা বিতর্ক তৈরি করা হচ্ছে এখন, এটাকে আসলে এই নির্বাচনকে সামনে রেখে, বা আসলে কি এইসব বিতর্ক তৈরি করে নির্বাচনে সুবিধা হয়, বা কেউ প্রতিবাদ কেন করছে না? এখন যে তৈরি হলো তার পেছনে তো নির্বাচন আছেই, ব্যাকগ্রাউন্ড ইলেকশন, কোনো সন্দেহ নেই। কারণ সরি, মানে অনেক সময় হয় কি জানেন, আমাদের পর্যন্ত অনেকগুলো কমেন্ট করা একটু সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়। হয়তো আমি আপনার সঙ্গে সম্পর্কে আছি, ওনার সাথে নেই, কিন্তু আপনার একটা কাজ আমার অপছন্দ, বলা যাচ্ছে না, সম্পর্ক নষ্ট হয়ে যায়, এরকম। তো এরকম হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলে একটা রাজনীতি চললো আওয়ামী লীগের ১৫ বছরে। তখন আওয়ামী লীগের পক্ষের নামে, চেতনার নামে আওয়ামী লীগ একদিকে,
আর আরেকদিকে বিএনপি আর জামাত ঐক্য করেছিল। তারা চেতনার পক্ষে বিপক্ষে কিছু বলে নাই, কিন্তু চিহ্নিত হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক যে তারা চেতনার বিপক্ষে। তারা দুটো একসাথে ছিল। এখন বিএনপি বলছে একদম, আজকের বক্তৃতা আমি শুনেছি, তারা এতে স্মৃতিসন্ধি যেটা করলেন মির্জা আব্বাসের বক্তব্য শুনলাম, সরাসরি জামাতকে বলছেন যে তারা ওই সময়কার রাজনীতি আবার এখানে আনতে চাচ্ছে। জামাতকে আমি রিলেটিভলি মনে করি যে ক্যালকুলেটিভ। তারা আঘাত সইতে সইতে এক ধরনের মানে ওটাকে কী বলে সর্বংসহা টাইপের হয়ে গেছে, ওগুলো হজম করে দিতে জানে। তারা যে সাথে সাথেই ক্ষিপ্ত হবে, পাল্টা আঘাত করবে তা না করে, হয়তো খুবই কুললি সেগুলো জবাব দিতে থাকে। তার ফলে তাদেরকে হয়তো সবসময় বোঝা যায় না ভেতরটা কীরকম করে। এত বড় অভ্যুত্থান, আবার আমি বলি তারপরে নতুন করে গণতন্ত্র নির্বাচন আসলো। নির্বাচনে তো পক্ষ বিপক্ষ হবেই। আওয়ামী লীগের মতো ম্যাসিভ একটা পার্টি ছিল মানে 1-2 নম্বর পার্টির মধ্যে। আওয়ামী লীগ যখন নেই তখন মাঠে তো একটাই পার্টি, বিএনপি। বিএনপির চিন্তা কী হবে, তারা তাদের মতো করে চালাবে সব। আর প্রথম মানে অপোজিশন হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে গেল জামাত। ফলে তাদের দুটোর মধ্যে ক্ল্যাশ হবেই, এবং এই ক্ল্যাশকে একটা ন্যারেটিভ দিতে হবে, পলিটিক্যাল ন্যারেটিভ। একদম সবাইকে এরকম বলছি না যে সবই নীতিহীনভাবে দিতে চায়, কিন্তু মানে হিস্টোরিক্যাল ইনএভিটেবিলিটি এরকমই হয় যে উভয় পক্ষ নিজের মতো ন্যারেটিভ তৈরি করে। সেই ন্যারেটিভে এখন বিএনপিকে স্বাধীনতা বিরোধী ওই কথা বলে বিএনপি চিত্রিত করছে। আর এরা প্রতিনিয়ত হয়তো দরকার লাগলে একটা হিন্দুকে নমিনেশন দিচ্ছে, বৌদ্ধকে নমিনেশন দিচ্ছে, দিয়ে বোঝাচ্ছে না আমরা ধর্মের কথা বলে রাজনীতি করছি না, আমরা ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে বিশ্বাস করি সেটা বলছি না, কিন্তু তারা এইটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা ধর্মের ব্যবসা আসলে করি না। এই লড়াইয়ের ফসল আপনি দেখছেন। লাভ হয় কি করে জিজ্ঞেস করলেন আপনি। দেখেন, এই কথা বলা মুশকিল, কোথাও হয়তো লাভ হয়, কোথাও হয়তো হয় না। যেমন ইউনিভার্সিটিগুলোতে যে ইলেকশন হলো, আপনি বিশ্বাস করবেন আমি 2 বার ডাকসুর ভিপি ছিলাম। সেলিম ভাই আমার আগে ডাকসুর ভিপি ছিলেন, উনি ওনারটা বলতে পারবেন। আমি ভোটের আগের দিনও বিশ্বাস করিনি যে ইউনিভার্সিটিতে শিবির জিততে পারে। আমি কোনোভাবেই বিশ্বাস করতাম না যে মেয়েদের হলে তারা জিততে পারে, কারণ আমি জানি যে তারা যে ডগমা বলে সেই ডগমাতে নারী স্বাধীনতা স্বীকৃত হয় না। কিন্তু ওই মেয়েদের কাছ থেকেই দেখা গেল তারা মেয়েদের হলেও জিতলো, ভোট পেল। তাদেরকে জিজ্ঞেস করে তারা বললো যে আপনারা তাদের নামে যে সমস্ত কথা বলছেন আমরা তো বাস্তবতা তা দেখছি না, দেখছি গুড বয়েজ, ভালো কথা বলে, জানে শোনে, ভালো ব্যবহার করে, এবং কোনো দোষ দেওয়ার মতো পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে যখন আপনি দেখছেন যে মানে ধরেন কাবা শরীফে কি বিরাট লড়াই হয়েছে না, মূর্তি রাখা চলবে না, এবং এটাই প্রধান লড়াই ছিল তখন, আমরা যেরকম ছোটবেলা পড়েছি। এখন সেই মূর্তির সামনে বসেই জামাত ইসলাম, যারা ইসলামী শাসন কায়েম করতে চেয়েছে বা এখনও চায় বা চায় না তারা অন্য কথা বলে, সেখানে গিয়ে বসে আছে। দলের মধ্যেও বিতর্ক উঠেছে, এটা কি হলো, কিন্তু করেছে কারণ সেইখানে তার ভোটটা ডমিনেট করছে। এরকম করে মূলত পলিটিক্যাল রিজনে ডিফারেন্স হচ্ছে। লাভ কি হচ্ছে, এই যে বললাম জামাত এখানে একটু লাভবান তো হয়েছে, তারা এখন বলবার চেষ্টা করছে। বা আগেও দেখেছি, আমি যখন ডাকসুর ভিপি থাকা অবস্থায় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে প্রায় বক্তৃতা করতে যেতাম, শুনতাম শিবির বক্তৃতা করে আমাদেরকে ওরা রাজাকার বলে। আমরা রাজাকার হবো করতে, আমাদের জন্মই হয়নি তখন। তো মানে এই যে বলছে মানে পাল্টা কিন্তু কথা হতে পারতো, তুমি হয়তো সরাসরি রাজাকার নও, কিন্তু তুমি যাদের পেছনে আছো তারা তো রাজাকার ছিল, তুমি তাদের ব্যাপারে কি করছো। মানে এই পলিটিক্যাল ডিবেটটা এরকম করেই যায় সাধারণত।